সুপ্রিয় শিক্ষক, শুভেচ্ছা নিন। আশা করছি সবাই ভালো আছেন। শুরু করছি আমাদের নতুন ধারাবাহিক নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি, শিক্ষণকালীন মূল্যায়ন, পারদর্শিতার নির্দেশক পিআই, পারফরম্যান্স ইন্ডিকেটর। আমরা জানি আমাদের কারিকুলামের যে পরিবর্তন, সেই পরিবর্তনের জায়গায় ইতিপূর্বে যে মূল্যায়নের পদ্ধতির কথা বলা হয়েছিল, অর্থাৎ শিক্ষক ডায়েরি 1, শিক্ষক ডায়েরি 2, সেই জায়গাগুলোতে পরিবর্তন আসছে এবং শীঘ্রই এই বিষয়গুলো সকল শিক্ষককে অবহিত করা হবে। আমরা তারই ধারাবাহিকতায় আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে এই বিষয়গুলো একদম সুস্পষ্ট সুন্দর করে আমরা উপস্থাপন করব, যাতে প্রতিটি ভিডিও দেখেই সকল শিক্ষক এই মেথড সম্পর্কে পরিচিত হতে পারে। আমাদের প্রাথমিকে এখন মূল্যায়নের ক্ষেত্রে পিআই যেটাকে বলি পিআই মেথড বা পিআই পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা হবে। সেটি কিভাবে করা হবে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আমাদের এই আয়োজন, এবং পুরো টিউটোরিয়াল জুড়ে আমি থাকছি আপনাদের সাথে এজ এ মেন্টর হিসাবে। আমরা প্রথম শ্রেণীর আজকে বাংলা বই, আমার বাংলা বই প্রথম শ্রেণীর এই বিষয়টির যে পারদর্শিতার সূচক করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্রথম পর্ব আজকে। প্রথমেই আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর বাংলা বইয়ে মোট বিষয়ভিত্তিক যোগ্যতা রয়েছে 16টি এবং অর্জন উপযোগী যোগ্যতা করা হয়েছে 25টি, এবং প্রথম শ্রেণীর বাংলার জন্য পারদর্শিতার সূচক করা হয়েছে 32টি এবং পারদর্শিতার ক্ষেত্র করা হয়েছে 5টি। আমাদের মূল্যায়নের মূল কথা হচ্ছে যোগ্যতা অর্জন করে কিনা, সেই বিষয়গুলো হচ্ছে মূল কথা। সেই জন্য আমাদের যেহেতু পারদর্শিতার সূচক বা পারফরম্যান্স ইন্ডিকেটরের মাধ্যমে এখন শিক্ষার্থীর যোগ্যতা পরিমাপ করতে হবে, সেই জন্য আমাদের এই বিষয়গুলো আগে জানতে হবে। তাহলে আমরা জানলাম যে আমাদের প্রথম শ্রেণীতে বাংলার জন্য পারদর্শিতার সূচক করা হয়েছে 32টি এবং পারদর্শিতার ক্ষেত্র করা হয়েছে 5টি। এইগুলোর সাথে আমাদের অর্জন উপযোগী যোগ্যতা এবং বিষয়ভিত্তিক যোগ্যতা কিভাবে লিঙ্ক করা হয়েছে সেই বিষয়গুলো আমরা একদম ক্লিয়ার এখান থেকে জানতে পারবো। আমরা প্রথমে যে পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই বলছি বারবার, পিআই, এই পিআই জিনিসটা কি আসলে, এটি আমাদের প্রথম জানা দরকার। পারদর্শিতার নির্দেশক, বাংলায় বলে হচ্ছে পারদর্শিতার নির্দেশক এবং ইংরেজিতে বলে পারফরম্যান্স ইন্ডিকেটর। নতুন শিক্ষাক্রম, যেটা আমাদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুসারে প্রাথমিক স্তরের জন্য মোট 10টি মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, এটা আমরা জানি। ইতিমধ্যেই আমরা কারিকুলাম বিষয়ের প্রশিক্ষণ থেকে সেটি জেনেছি। এই যোগ্যতাগুলোকে বিশ্লেষণের মাধ্যমে বিষয়ভিত্তিক যোগ্যতা করা হয়েছে, অর্থাৎ মূল যোগ্যতা থেকে পরে আসলে আমাদের বিষয়ভিত্তিক যোগ্যতা, এবং সেই বিষয়ভিত্তিক যোগ্যতাগুলো থেকে পরে সেগুলোকে আরো বিভাজন করে করা হয়েছে শ্রেণীভিত্তিক অর্জনরূপী যোগ্যতা, সেটা প্রাক থেকে এবং দশম শ্রেণী পর্যন্ত বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এখন পারদর্শিতার সূচক হচ্ছে এমন একটা বিষয় যেখানে আস্তে আস্তে একজন শিক্ষার্থীর যে অর্জন সেটি নির্দেশ করবে। সেটির জন্য আমরা এখানে যে চিত্রটি দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ আস্তে আস্তে তার পারদর্শিতার যোগ্যতার অর্জনের যে ক্ষেত্র সেটা সে কোথায় অবস্থান করছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো, উত্তম ভালো জায়গায় অবস্থান করছে, এটা মাঝারি, এবং এটা হচ্ছে সবচেয়ে নিচের স্তর যেটাকে বলছি আমরা। আরো যদি আমরা একটু জেনে যে পারদর্শিতার সূচক প্রতিটি শ্রেণীর প্রতিটি বিষয়ের জন্য যে কয়টি শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতা আছে, তাহলে প্রথম শ্রেণীর শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতা কতটি, আমরা দেখলাম 25টি। সেগুলোকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে এক বা একাধিক স্পষ্ট পরিমাপযোগ্য পর্যবেক্ষণযোগ্য নির্দেশক তৈরি করা হয়েছে। সেগুলোকেই বলছি মূলত আমরা পারদর্শিতার নির্দেশক বা পারফরম্যান্স ইন্ডিকেটর বা পিআই বলি আমরা সংক্ষেপে। পিআই, পারফরম্যান্স ইন্ডিকেটর, অর্থাৎ একজন শিক্ষার্থী কি কি করলে বোঝা যাবে যে সে একটি নির্দিষ্ট যোগ্যতা কি মাত্রা অর্জন করেছে তা নির্দিষ্ট করা হয়েছে সেই পিআই এর মাধ্যমে। পারদর্শিতার নির্দেশক হলো যোগ্যতা সংশ্লিষ্ট বিভিন্ন পরিমাপযোগ্য আচরণ যা সরাসরি একটি নির্দিষ্ট যোগ্যতা মাধ্যম অর্জনের মাত্রাকে প্রকাশ করবে। তাহলে পারফরম্যান্স ইন্ডিকেটর বা পিআই কি সেটা আমরা বুঝতে পারছি, অর্থাৎ পিআইটা আসছে কোথা থেকে, শ্রেণীভিত্তিক অর্জনরূপী যোগ্যতাকে আরো সুনির্দিষ্ট করে এই পিআই করা হয়েছে, পারফরম্যান্স ইন্ডিকেটর করা হয়েছে। প্রতিটি পারদর্শিতার নির্দেশকে শিক্ষার্থীর অবস্থানের 3টি লেভেল নির্ধারণ করা হয়েছে। কয়টি লেভেল থাকবে? 3টি লেভেল। আমরা ডিটেইলস জানবো। এই লেভেল সমূহ মূলত কি, পারদর্শিতার পর্যায়ক্রমিক গুণগত বিবরণ, অর্থাৎ এইটার থেকে এটা ভালো বা এইটার থেকে এটা করলে আরো ভালো, এরকম এক বিষয় করা হয়েছে। কিন্তু সেগুলো আমরা কিভাবে বুঝতে পারবো বা শিক্ষক কিভাবে সে কে কোন লেভেলে আছে সেটা কিভাবে বুঝতে পারবে,
তার জন্য বিভিন্ন ছক আছে, রুব্রিক্স আছে, টুলস আছে। সেই টুলসগুলো দিয়ে পরিমাপ করতে হবে শিক্ষার্থীকে। সে পরিমাপ করে 3টা লেভেলের কোন লেভেলে সে পড়ে সেটি ফাইন্ড আউট করতে হবে। শিক্ষক বা মূল্যায়নকারী যেই হবে না কেন, সে শিক্ষার্থীর কার্যক্রম এবং তার পারদর্শিতার পর্যবেক্ষণ ও প্রমাণের ভিত্তিতে, অর্থাৎ তার সে যে কাজ করেছে তার কিছু প্রমাণক বা এভিডেন্স থাকবে। হ্যাঁ, সেই এভিডেন্সের ভিত্তিতে যাচাই করতে হবে। যাচাই করে পারদর্শিতার নির্দেশক সমূহ সে কোন মাত্রা আছে সেটা নির্ধারণ করতে হবে। কোনো একটি যোগ্যতার জন্য নির্ধারিত পারদর্শিতার নির্দেশক সমূহে শিক্ষার্থীর অর্জন মাত্রা সমন্বয়ে, এখন এক একটা পিআই এর আলোকে এক এক ধরনের পেল, সবগুলো পিআই এর আলোকে অর্থাৎ সমন্বয় করছে, যখন সমন্বয়ে ওই যোগ্যতার জন্য সে কোন মাত্রায় অবস্থান করছে তা নির্ধারণ করতে হবে। অর্থাৎ কোনো একটি যোগ্যতার পারদর্শিতা সমূহের সমন্বিত অবস্থান তার ওই যোগ্যতায় শিক্ষার্থীর অবস্থান নির্দেশ করবে। এটি মূলত আমাদের পারফরমেন্স ইন্ডিকেটর বা পিআই। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকগণ কি কি বিষয় বিবেচনায় নেবেন। এখন এখানে 5টি নির্দেশনা দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে মূল্যায়ন করতে হবে। প্রথমটা কি আমাদের মনে রাখতে হবে, 5টা নির্দেশনা রয়েছে এখানে। বিষয়ভিত্তিক জ্ঞান মুখস্থ করে মনে রাখা নয়, বরং অর্জিত জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের বাস্তব জীবনে প্রয়োগের যোগ্যতা অর্জনই শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। মূল্যায়ন কেন করা হবে? মূল্যায়ন করা হবে যোগ্যতা স্তর নির্ধারণ করার জন্য। এখন আমাদের বর্তমান কারিকুলাম যেটি করা হয়েছে, নতুন কারিকুলাম 21 যেটা করা হয়েছে, সেখানে কিন্তু মুখস্থ বিদ্যা পরিহার করে যাতে অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে তারা তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেই জায়গাগুলোতে সেইটা করা হয়েছে। আগে তো মূলত ছিল যে কিছু জিনিস তারা মুখস্থ করতো, সেই মুখস্থ জিনিস তারা শ্রেণীকক্ষে লিখে দিয়ে আসতো, পরীক্ষার সময় লিখে দিয়ে আসতো, তার ভিত্তিতে সে গ্রেডিং করা হতো, তাকে মূল্যায়ন করা হতো। কিন্তু দেখা যায় অনেকে ভালো রেজাল্ট করছে কিন্তু বাস্তব জীবনে সে অর্জিত জ্ঞান কোনো কাজে আসছে না। ফলশ্রুতিতে এই যে কারিকুলামটা এতদিন ধরে চলে আসছিল সেখানে একটা বিশাল গ্যাপ রয়ে গেছে, ফাঁকা জায়গা রয়ে গেছে। অর্থাৎ জ্ঞান ভিত্তিক করা হয়েছে, মূলত দক্ষতা ভিত্তিক করা হয় নাই। এখন কি জানি এটার থেকে কি পারি, শিক্ষার্থীরা কি পারে কি জানে এটা বড় কথা নয়, শিক্ষার্থীরা কি পারে সেটি মূলত বড় কথা। এবং সেই পারার মধ্য দিয়ে তার যে দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন আনাটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করা, তখনই আমরা বলতে পারবো। সেক্ষেত্রে সেই জন্যই কারিকুলামের এই ব্যাপক পরিবর্তন এবং মূল্যায়নের ক্ষেত্রে ওই পরিবর্তন। তাহলে আমাদের এই যে শিক্ষার্থীরা কি মাত্রায় যোগ্যতা অর্জন করতে পেরেছে তার ভিত্তিতেই তাকে মূল্যায়ন করতে হবে। তাহলে একজন শিক্ষককে এখন এই মূল্যায়ন পদ্ধতিতে বেশ কিছু অ্যাক্টিভিটিস তাকে করতে হবে, যেটি আগে শুধুমাত্র একটা পরীক্ষা নিতাম, আমরা প্রশ্ন করতাম, পরীক্ষা নিতাম, সেটির মধ্য দিয়ে মূলত তাকে যাচাই করতাম। সেই জায়গাগুলো থেকে কিন্তু এখন বের হয়ে এসে এখন বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, লার্নিং বাই ডুইং যেটাকে বলে, লার্নিং বাই শেয়ারিং, এক্সপেরিয়েন্স, অনেকগুলো বিষয় কিন্তু এখানে, অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ যেটাকে আমরা বলছি, সেটি করতে হবে। নম্বর 2-তে আছে যেটি নম্বর ভিত্তিক ফলাফলের পরিবর্তে যোগ্যতা মূল্যায়ন ফলাফল হিসেবে শিক্ষার্থী কি পারছে তা বর্ণনা করতে হবে। কি পারছে, কি জানছে সেটা কিন্তু আমরা বলছি না, কি পারছে, সে কি পারে, সে কি করে দেখাতে পারছে। অনেক সুন্দর সে মুখস্থ করে লিখে দিয়েছে কিন্তু সে কিছু বলতে পারে না, তাহলে কি সেই যোগ্যতা তার অর্জন হয়েছে? সেটা হয়নি। এরপরে 3 নম্বর যেটি রয়েছে, শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতাকে বিবেচনায় রেখে অধ্যায়গুলোতে বিভিন্ন কাজ রাখা হয়েছে। প্রতিটি শ্রেণীর জন্য যে শ্রেণীভিত্তিক যোগ্যতা করা হয়েছে সেটার আলোকে অধ্যায়গুলোতে বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয়েছে। এই সকল কাজ শিক্ষার্থীদের করাতে হবে। কাজ চলাকালীন তার জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, এই 4টা সমন্বয়িত যোগ্যতা হবে। সামগ্রিক আচরণ, এক কথা বলছি সামগ্রিক আচরণ, অর্থাৎ পর্যবেক্ষণ করে শিক্ষক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন এবং সংগৃহীত তথ্যের আলোকে সাধারণত প্রতি অধ্যায় শেষে, এখানে সাধারণ কথা বলছে, প্রতি অধ্যায় শেষে অনেক সময় নাও হতে পারে, অথবা প্রয়োজন ভেদে কি হতে পারে, শ্রেণীভিত্তিক অর্জনের যোগ্যতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতা নির্দেশক অনুযায়ী শিক্ষার্থীর অর্জনবী যোগ্যতা অর্জনের মাত্রা রেকর্ড করবেন। এখানে শুরুতেই যেটা বলে রাখা দরকার যে পিআই পদ্ধতিতে এটা হতে পারে অনেক সময় অধ্যায় ভিত্তিক হতে পারে, অধ্যায়ের শেষে হতে পারে, আবার অনেক সময় হতে পারে কোনো একটা নির্দিষ্ট শ্রেণীভিত্তিক অর্জনবী যোগ্যতার সাথে সংশ্লিষ্ট যে পারদর্শিতা আছে। আমরা আগেই জেনেছি বা জানবো যে পারদর্শিতার যে নির্দেশকগুলো করা হয়েছে সেটি মূলত শ্রেণীভিত্তিক অর্জনবী যোগ্যতার সাথে লিঙ্ক করে করা হয়েছে, সেটার মাত্রা রেকর্ড করতে হবে। এই 3টা নির্দেশনা। পরবর্তী যে নির্দেশনাটি রয়েছে, শ্রেণী কার্যক্রম পরিচালনায় পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণগুলো বিনামূল্যে, স্বল্প মূল্যে অথবা পুনঃব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি বা সংরক্ষণের বিষয়ে সচেষ্ট হবেন এবং শিক্ষার্থীদেরও এ বিষয়ে উৎসাহিত করবেন।
অর্থাৎ উপকরণের ব্যয়ভার শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। এখন আমরা যেটা বড়সড় করে শুনি যে বর্তমান কারিকুলামে একজন শিক্ষার্থীর যে উপকরণগুলো তৈরি করতে হচ্ছে, স্কুল বেস যে অ্যাসেসমেন্টের জন্য যে বিভিন্ন উপকরণ তৈরি করতে দিচ্ছে তাদেরকে, সেগুলো অনেক ব্যয়বহুল। ফলে এই কারিকুলাম নিয়ে প্রশ্ন যে উঠে সেই জন্যই করা হয়েছে কি, যে ধরনের উপকরণই আমরা ব্যবহার করব সেটি স্বল্প মূল্যের হতে হবে বা বিনামূল্যের হতে হবে বা পুনঃ ব্যবহারযোগ্য হতে হবে, যাতে শিক্ষার্থীর উপর কোনো ব্যয় ভার না পড়ে, অর্থাৎ শিক্ষার্থীর এর জন্য কোনো খরচ করতে না হয়, এটি তাকে চাপিয়ে দেওয়া যাবে না। 4 নম্বর যে নির্দেশনাটি, মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে শিক্ষণকালীন। বারবার বলা হচ্ছে কিন্তু এখানে শিক্ষণকালীন, অর্থাৎ যখন পড়াশোনা করা হবে ক্লাস চলাকালীন অনগোয়িং ক্লাসে এই মূল্যায়নটা হয়ে যাবে। শিক্ষক বছরে 2 বার, এখন যেটা আমরা দেখলাম বছরে 2 বার হবে, এটা ষান্মাসিক, আগে ছিল 3 বার, তাই না? 3 টার্ম হতো, এখন 2 টার্ম। শিক্ষার্থীর অগ্রগতি রিপোর্ট প্রদান করবেন এবং শিক্ষার্থীর পুরো বছরের রেকর্ড বিবেচনা নিয়ে বাৎসরিক একটা রিপোর্ট তাকে প্রস্তুত করতে হবে। তাহলে এই 5টি নির্দেশনা আমাদের মানতে হবে, অনেক কিছু মাথায় না রেখে এই 5টা বিষয় মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। পরের যে বিষয়টি, এখন ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়ন আমরা যেটা করব, যেটা 2024 সাল থেকে আমাদের করার কথা রয়েছে, শিক্ষণকালীন মূল্যায়ন, যদি আমরা সেই মাত্রা এখনো শিক্ষকদের কাছে পৌঁছতে পারিনি। আর এই সমস্ত নিয়ম নীতি এগুলো আমাদের এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকেই এগুলো সংগ্রহ করে নিতে পারবে সবাই। 2024 সালে প্রথম শ্রেণী শিক্ষণকালীন মূল্যায়নে শিক্ষকের করণীয় কি, সেটি আমরা একটু দেখে নিতে চাই। কিভাবে মূল্যায়ন করতে হবে? 1 নম্বর, এই মূল্যায়নটা হবে কার্যক্রম চলাকালীন, শিক্ষণ কার্যক্রম চলাকালীন। দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে, শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি পাঠ শেষে প্রদত্ত অর্জন উপযোগ্যতা মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক, যেটা আমরা পরিশিষ্ট 1 থেকে দেখে নেব, ব্যবহার করে শিক্ষক শিক্ষার্থীর শিক্ষণকালীন মূল্যায়ন রেকর্ড করবেন। এখন আমাদের যে প্রথম শ্রেণীর যে বইটা করা হয়েছে, যে শিক্ষক সহায়িকাটা করা হয়েছে, সেখানে প্রত্যেকটা পাঠের শেষে কিন্তু পাঠ ভিত্তিক মূল্যায়ন নির্দেশক দেওয়া হয়েছে। আমরা কি করতাম আগে, সেই মূল্যায়ন নির্দেশকগুলো প্রত্যেকটি পাঠ শেষে শিক্ষক ডায়েরি 1, শিক্ষক ডায়েরি 2 সেইগুলোতে আমাদের লিখতে হতো। তাহলে প্রতিটি পাঠ শেষে যদি আমাদের শিক্ষক ডায়েরি 1, শিক্ষক ডায়েরি 2 লিখতে হয়, এটি বলা হচ্ছে যে শিক্ষকদের জন্য একটা বার্ডেন, বোঝা হয়ে যায়, তাই না? বারবার এগুলো লেখা, এগুলো রেকর্ড রাখা। সেজন্য প্রতিটি পাঠ শেষে না রেখে ওই যে যোগ্যতাগুলো প্রতিটি পাঠ শেষে আসে তার সাথে লিঙ্ক করেই আমরা ইন্ডিকেটর, পারফরমেন্স ইন্ডিকেটর করে দেওয়া হয়েছে। সেই পারফরমেন্স ইন্ডিকেটর ওই অধ্যায় শেষে অথবা কোনো একটি নির্দিষ্ট পারফরমেন্স ইন্ডিকেটর যেটা দেওয়া আছে সেটি শেষ হওয়ার পরে সেটি আমরা করে নিতে হবে। ফলে এটি শিক্ষকদের জন্য একটু সহজ হবে, সহজেই তারা এই রেকর্ডটি রাখতে পারবে ধারাবাহিকভাবে। এখানে আমরা আরো দেখবো যে আমাদের প্রত্যেকটা পাঠের যে একটা পি নাম্বার পড়বে, আমরা ডিটেইলস জানতে পারবো। পুরো বিষয়টা আমাদের প্রথমে যেটা মাথায় রাখা দরকার, পুরো বিষয়টি কিন্তু একদম সহজ করে সাজানো হয়েছে। শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর পারদর্শিতার ভিত্তিতে 3টি মাত্রা আমরা বলছিলাম, 3টে লেভেল থাকবে। একটা হচ্ছে গুড, একটা হচ্ছে ভেরি গুড, একটা হচ্ছে এক্সিলেন্ট, অর্থাৎ GVE, এই 3টে শব্দ আমরা মনে রাখবো। GVE অর্থাৎ গুড হলে জি দিতে হবে, ভেরি গুড হলে ভি দিতে হবে এবং এক্সিলেন্ট হলে ই দিতে হবে, ঠিক আছে? এখন গুড, ভেরি গুড বা এক্সিলেন্ট এর কি বোঝায়, সংক্ষেপে যে বলছি আমরা GVE বলতে এই টিক চিহ্ন দিতে হবে। এখানে গুড বা ভালো, এটা মানে কি, সে বিগিনার বা প্রারম্ভিক স্তরে আছে। ভেরি গুড বলতে বোঝায় কি, খুব ভালো। খুব ভালো বলতে বুঝাইছি আমরা ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী লেভেলে সে আছে। আর এক্সিলেন্ট মানে কি, অতি উত্তম, অর্থাৎ এক্সপার্ট হয়ে গেছে, সে পারদর্শিতা সে অর্জন করেছে। এইটা 3টা জিনিস বোঝানো হয়েছে, অর্থাৎ প্রারম্ভিক লেভেলে থাকা, মধ্যবর্তী লেভেলে থাকা এবং পারদর্শিতা অর্জন করা। এই যে বিষয়গুলো, এটা মূলত করা হবে অর্জনকৃত যোগ্যতার এই রেকর্ড হার্ড কপি বা সফট কপি সংরক্ষণ করতে হবে। হার্ড কপিও করা যাবে, সফট কপি করতে হবে। এটি নিয়ে আমরা ডিটেলস আমাদের থাকবে। হয়তো আজকের এই টিউটোরিয়াল আমরা দিতে পারবো না, পরবর্তী কোনো টিউটোরিয়াল দিয়ে দেবো। এরপরে কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে? শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক যে সকল প্রমাণক রাখতে হবে, এখন এভিডেন্স বেসড, অর্থাৎ আমরা যে কাজ করি তার প্রমাণ থাকতে হবে, সেটাকে বলি আমরা প্রমাণক। অর্থাৎ পাঠ্যপুস্তক, কর্মপত্র দিয়ে কাজ করাইছি তাদেরকে দিয়ে, ছবি, বিভিন্ন অ্যাক্টিভিটিস করাইছে, প্রজেক্ট করিয়েছি, অ্যাসাইনমেন্ট দিয়েছি, তারপরে বাইরে বিভিন্ন অ্যাক্টিভিটিস করাইছি, ন্যাচারাল অবজারভেশন করাইছি, এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করাইছি। সেই যে অ্যাক্টিভিটিসগুলো সেইগুলো প্রমাণক হিসেবে রাখতে হবে। প্রত্যেকের যে পারদর্শিতা সেটার জন্য তার একটা পোর্টফোলিও থাকতে পারে, সেই পোর্টফোলিও, তার প্রত্যেকের পোর্টফোলিওতে সেগুলো সংরক্ষণ করতে হবে
এবং এটি শিক্ষাবর্ষের শেষ দিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে বা পরবর্তী বছরগুলোর জন্য অনেক সময় সংরক্ষণ করা লাগতে পারে। কারণ একজন শিক্ষার্থীর যে আমরা পিআই সেটা যে তাকে মূল্যায়ন করব, তাকে মূল্যায়ন বা অতি মূল্যায়ন বা অবমূল্যায়ন যাতে না হয়, বা কোনো অভিভাবক যেন ওই জিনিসটা দেখতে চায়, যখন দেখতে পারে, দেখানোর কথা বললে তখন আমাদের এইটা দেখাতে হবে, সেই জন্য এটি সংরক্ষণ করার কথা বলছে। শিক্ষার্থীর অনুপস্থিতিতে ক্ষেত্রে করণীয় কি? কোনো শিক্ষার্থী যদি নিয়মিত উপস্থিত না হয় তাহলে তার ক্ষেত্রে করণীয় কি? তাকে কিভাবে মূল্যায়ন করব? সেক্ষেত্রে মূল্যায়ন করা হবে, তাই যদি কোনো শিক্ষার্থীর শিক্ষণ চলাকালীন আংশিক সময় পুরো সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, তাহলে ওই শিক্ষার্থীর যোগ্যতা অর্জন করানোর জন্য প্রয়োজনীয় নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ বিশেষ ব্যবস্থায় তাকে মূল্যায়ন করতে হবে। এরপরে যেটি রয়েছে, মূল্যায়নের ক্ষেত্রে ইনক্লুশনের যে বিষয়টি থাকে সেখানে কি করতে হবে, অর্থাৎ মূল্যায়ন প্রক্রিয়া চর্চা করার সময় জেন্ডার বৈষম্য যেটাকে বলছি বা মানব বৈচিত্র্য রক্ষার পরিপন্থী কোনো কৌশল বা নির্দেশনা ব্যবহার করা যাবে না। অর্থাৎ জেন্ডার বৈষম্য বলতে যে ছেলে মেয়ে বা লিঙ্গ বৈষম্য বা নৃতাত্ত্বিক পরিচয়, ক্ষুদ্র নিগোষ্ঠীর যে বিষয়গুলো থাকে, বা তার যে ওই ইনক্লুসিভনেস যেটা থাকে, যেটাকে বলছি আমরা সামর্থ্য, হ্যাঁ, তারপরে তার সামাজিক অবস্থান, এইগুলা বিবেচনায় নেওয়া যাবে না। আলাদা করে কোনো কাজ না দিয়ে সকলকে বিভিন্নভাবে তার পারদর্শের সুযোগ করে দিতে হবে। ফলে কোনো শিক্ষার্থী যদি লিখিত বা মৌখিক ভাব প্রকাশের চ্যালেঞ্জ থাকে, অর্থাৎ ঠিকমতো বলতে পারতেছে না, সে বিকল্প উপায়ে প্রকাশ ঘটাতে পারবে। তাহলে ওইভাবে হচ্ছে না, অন্যভাবে হবে। অর্থাৎ এটা কি বলছি আমরা, বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে স্পেশাল এডুকেশন নিডস বা ডিমান্ড যে কিছু শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো। একইভাবে কোনো শিক্ষার্থী যদি প্রচলিতভাবে মৌখিক বা গৃহীত ভাব প্রকাশ করতে স্বচ্ছন্দ বোধ না করে, তবে সেও পছন্দমতো উপায়ে নিজেকে প্রকাশ করতে পারবে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থী কোনো বিশেষ শিখন চাহিদা থাকলে তার সামর্থ্য নিয়ে সন্দিহান থাকেন এবং মূল্যায়নের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। কাজে এই ধরনের শিক্ষার্থী তাদের দক্ষতা, আগ্রহ, সামর্থ্য অনুযায়ী দায়িত্ব প্রদানের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিয়ে তাকে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ সৃষ্টি করতে হবে। এই হচ্ছে আমাদের বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনক্লুশনের যে বিষয়টি, সেটি আমরা আলোচনা করে দিলাম। এই পর্যায়ে আমরা মূলত আমাদের প্রথম শ্রেণীর বাংলা বইয়ের যে নির্দেশকগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই যেটা করা হয়েছে, সেটি আমরা একটু দেখে নেব। আমাদের শুরুতেই আমরা বলেছি যে পিআই যেটা আসবে সেটি মূলত আমাদের অর্জন যোগ্যতা থেকে আসবে। অর্থাৎ আমাদের এইগুলো হচ্ছে শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা। প্রথম শ্রেণীর এটা বাংলা বিষয়ের ক্ষেত্রে, যেমন প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম যেটি আছে 1.1, ঠিক আছে, এই 1.1 যেটি অর্জন যোগ্যতা রয়েছে, এটি আমাদের বিষয়ভিত্তিক যোগ্যতা 1 থেকে আসছে, তার 1 নম্বর যেটা আমরা বলতে পারি। আমাদের বিষয়ভিত্তিক যোগ্যতা করা হয়েছে 16টির ভিতরে সেই বিষয়ভিত্তিক যোগ্যতা শোনা, বলা, পড়ালেখা সেগুলো আলাদা করা আছে, এবং তার যে 1 নম্বরের যে যোগ্যতা ছিল তার থেকে 1.1 করা হয়েছে। প্রমিত উচ্চারণে বা 1-1 উচ্চারণে বলা বাক্য ও শব্দে ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি, নির্বাচিত যুক্ত বর্ণের ধ্বনি মনোযোগ সহকারে শুনে শনাক্ত করতে পারবে। এটি হচ্ছে আমাদের একটি শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা। এই যে যোগ্যতাটা অর্জন করার জন্য এখানে আমাদের পিআই বা পারফরমেন্স ইন্ডিকেটর করা হয়েছে কয়টা? 2টা। পিআই এর একটা নাম্বার পড়বে, পিআই একটা না, একটা আর একটা 2টা। তাহলে এই যে অর্জন যোগ্যতা, এটার পিআই হবে কয়টা? 2টা। এরপরে পারদর্শিতার নির্দেশকগুলোকে আবার এইভাবে আইডেন্টিফাই করা হয়েছে। এগুলো আবার কি? এগুলো হচ্ছে প্রথম যেটা আছে এটা হচ্ছে বিষয় কোড বলতে পারি আমরা, বাংলার বিষয় কোড 1। এরপরে 2 এইটা যেটা আছে এটা হলো শ্রেণী, অর্থাৎ প্রথম শ্রেণী এটা। তারপরে এটা হচ্ছে যোগ্যতা, যা 1 নম্বর যোগ্যতা থেকে আসছে, এবং এই যে একটা, এইটা হচ্ছে এই 1 নম্বর যে যোগ্যতার যে বিষয়ভিত্তিক যোগ্যতা 1 আছে তার থেকে এখানে 1 এবং এই যে 2 এটি করা হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে এটার ব্যাখ্যাটা। তাহলে এই ব্যাখ্যাটা আমরা বুঝতে পারছি। প্রথমটা হচ্ছে বিষয় কোড বলতে পারি আমরা, বিষয় বাংলার জন্য 1, তারপর হচ্ছে প্রথম শ্রেণীর জন্য প্রথম 1, দ্বিতীয় শ্রেণীর জন্য এখানে 2 হবে। এরপরে এটা হচ্ছে অর্জন যোগ্যতা, অর্থাৎ 1 নম্বর যেটা যোগ্যতা থেকে আসছে তার 1, আর এইটার আলাদা যে পিআই নাম্বার সেটি কিন্তু 1 এখানে পড়েছে, এখানে 2 পড়েছে, অর্থাৎ এখানে 2টা পিআই হবে, ঠিক আছে, পিআই হবে 2টা। এখন এইটার আদলে আমাদের যখন পাঠদানটা আমরা করব কোন একটা অধ্যায়, এই যে যোগ্যতাটা এইটা যে পাঠের সাথে লিঙ্ক করা আছে সেই পাঠটা যখন আমার শেষ হয়ে যাবে, তখন আমরা দেখব যদি আমার শিক্ষার্থী পাঠ্যপুস্তকের বাক্য ও শব্দে
ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি শুনে শনাক্ত করতে সচেষ্ট হয়েছে, অর্থাৎ চেষ্টা করেছে, সে নিজে চেষ্টা করেছে, তাহলে আমরা বলবো তাকে ভালো বা গুড দিয়ে দেবো। গুড দিলে জি পাবে, সে জি, জি হলো তারটা। আর যদি খুব ভালো করে, খুব ভালো মানে কি, এখানে সচেষ্ট হয়েছে, আর এখানে শনাক্ত করতে পেরেছে, পেরেছে মানে কি আরো অ্যাডভান্স, তাহলে এখানে খুব ভালো, ভেরি গুড। এরপর উত্তমটা কি, এখানে ছিল পাঠ্যপুস্তকের বাক্য করতে পারছে, এখানে কিন্তু পাঠ্যপুস্তক বহির্ভূত শ্রেণী কার্যক্রম সে করতে পারছে, অর্থাৎ শুধু বই না, তার জ্ঞান এখন বইয়ের বাইরে যে কোনো জায়গা থেকে করতে পারে, তার মানে আরো ভালো, অর্থাৎ উত্তম। এটা এই জন্য এখানে এক্সিলেন্ট হবে। এই যে পারদর্শিতার নির্দেশক বা এই যে পিআই নাম্বার, সেটির আলোকে এইভাবে তাকে মূল্যায়ন করতে হবে। ঠিক একইভাবে যদি 2 নম্বরটা দেখি, ঠিক একইভাবে ওখানে আছে। তো এইভাবে মূলত আমাদের প্রত্যেকটা পিআই করা হয়েছে, এবং পিআই এর এগেইনস্টে ছকের মাধ্যমে করতে হবে এটা। এখানে মোট পিআই ডিটেইলস আর আলোচনা করছি না, এটি প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু ডিফারেন্স আছে, অর্থাৎ ভালো, অতি ভালো বা উত্তম, এই যে জায়গাগুলো, এখানে কিন্তু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তাহলে আমাদের এইভাবে যদি আমরা এটি দেখি, আর একটা দিয়ে একটু ব্যাখ্যা করে দেই, যেমন আমাদের এই যে 3.1 যেটা আছে, 3.1 যেটা, এটা এখানে এই যে অর্জনবীর যোগ্যতা, এটা দুইটা ইন্ডিকেটর করা হয়েছে, পিআই করা হয়েছে কয়টা, দুইটা, 5 এবং 6 নম্বর। এখন এখানে বলছে, আর এইটা কি, এই বিষয়গুলো তো ব্যাখ্যা করেছি। এখানে 4 নম্বর অর্জন উপযোগ্যতা, অর্থাৎ উপরে 3টা ছিল, এটা 4, হ্যাঁ, 4 এর 1, অর্থাৎ 4 এর 1 এটা, এবং 4 এটা থেকে 2টা করা হয়েছে, 1 নম্বর একটা, 2 নম্বর একটা, ঠিক আছে। আর এই টোটাল যেটা হচ্ছে, এটা হচ্ছে অর্জন উপযোগ্যতা, টোটাল অর্জন উপযোগ্যতা। এখানে মোট আমাদের কয়টা আছে বাংলা প্রথম শ্রেণীর জন্য, 25টা আছে। ঠিক এইভাবে এগুলা ভাগ করে দেখানো হয়েছে। এভাবে যদি আমরা দেখি, তাহলে আমাদের মোট পিআই কয়টা করা হয়েছে সেটি এখানে আমাদের আছে, 25, 26, 27, 28, 29, 30, 31, 32টা করা হয়েছে। তাহলে আমরা কি বলছিলাম, প্রথমেই আমরা দেখিয়েছিলাম আমাদের প্রথম শ্রেণী বাংলার জন্য 32টা পিআই করা হয়েছে। আর একটা দিনে বলছিলাম আমি, 25টা আমাদের কি করা হয়েছে, অর্জন উপযোগী যোগ্যতা করা হয়েছে। এই যে 24, এই 25, তাহলে প্রত্যেকটা অর্জন উপযোগী যোগ্যতার আলোকেই ইন্ডিকেটর করা হয়েছে, পিআই করা হয়েছে, এবং সেইগুলা কিভাবে আমরা মূল্যায়ন করে আমরা ভেরি গুড দেব বা গুড দিব, সেইগুলোও কিন্তু এখানে কোনটার আলোকে কিভাবে করব সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে। এরপরে আমরা যেটা আলোচনা করব, পিআই গুলো আজকে আমরা আলোচনা করে দিলাম। এরপরে আমাদের আজকের এই আলোচনা এ পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী স্লাইডে এই পিআই গুলোর আলোকে কিভাবে আমরা পরিশিষ্ট 2 এবং 3 পূরণ করে রেকর্ড রাখবো সেটি আমরা আলোচনা করব, এবং আমাদের যে পারদর্শিতার সূচকগুলো রয়েছে সেগুলোর সাথে সাথে আমাদের যে পারদর্শিতার ক্ষেত্রকে কিভাবে আমরা লিঙ্ক করব, অর্থাৎ সমন্বিত করব, সেই প্রত্যেকটা টিউটোরিয়াল ইন ডিটেলস সুন্দর করে উপস্থাপন করা হবে। আশা করছি আপনারা আমাদের এই চ্যানেলগুলোর সাথে যুক্ত থাকবেন। আমাদের এই সব টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন আইসিটি ট্রেনিং ফর অল ইউটিউব চ্যানেলে। এটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল, শিক্ষা, প্রযুক্তি, সমসাময়িক প্রশিক্ষণ, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে নিয়মিত আপডেট টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে আপনারা যুক্ত থাকবেন। এবং এই টিউটোরিয়ালগুলোর যদি পিডিএফ আপনারা পেতে চান বা যে কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থাকে, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01719505230। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভ কামনা। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।